স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। মজুরি কমিশন বাস্তবায়ন, বরখাস্ত শ্রমিকদের পুনর্বহাল সহ 9 দফার দাবিতে কর্মসূচি পালন করছেন খুলনা যশোর অঞ্চলের জুট মিল শ্রমিকেরা। আন্দোলনের যৌক্তিকতা, কর্তৃপক্ষের ভূমিকা সহ পাট শিল্পের নানা দিক নিয়ে কথা বলতে আজকের আয়োজন সোনালী ফাঁস। কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজিএমসির চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাসিম, এনডিসি আছেন জুট গুডস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম হেলাল এবং জনতা জুট মিলসের উপব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হক আছেন আমাদের সঙ্গে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফজলুল করিম কিছুক্ষণের মধ্যে এসে আমাদের সাথে যোগ দিবেন। জনাব শাহ মোহাম্মদ নাসিম, এনডিসি, আপনি জানেন যে 9 দফা দাবিতে শ্রমিকরা আন্দোলন করছে, পাটকল শ্রমিকেরা, এবং পাশাপাশি একটি কথা বলা হচ্ছে যে এই আন্দোলনটি করতে হচ্ছে এই কারণে, কারণ আসলে তারা মজুরি পাচ্ছেন না। 9 সপ্তাহ বা 9 মাস 3 মাস ধরে তারা মজুরি পাচ্ছেন না অনেকে, সেই মজুরির জন্য আন্দোলন করছেন, 9 দফার দাবিতে আন্দোলন করছেন। কিন্তু পাশাপাশি এই সত্য 9 দফা যদি আপনারা মানে 9 দফা যদি আপনারা মেনে নেন, তখন পাট শ্রমিকের মজুরি বাড়বে, প্রায় দ্বিগুণ হবে, পাটকলগুলির লোকসানও বাড়বে। পাটকলগুলিকে লোকসানে রেখে মজুরি বাড়ানো আসলে এটার জন্য ভায়াবল হবে কিনা? আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্নটা দিয়ে শেষ করতে চায়, পাটকল বা পাট শিল্প আসলে লোকসান দেয় কেন? ধন্যবাদ। আমি বিজেএমসি চেয়ারম্যান হিসাবে তো গত 3 মাসের যে অভিজ্ঞতা তার আলোকে কিছু কথা বলতে চাই। সেটা হলো, আপনারা সবাই জানেন যে পাট শিল্প বাংলাদেশের শিল্পায়নের ক্ষেত্রে প্রথম সূচনাকারী একটা শিল্প সেক্টর, যেখান থেকে আমাদের সেই, যদি আমরা ইতিহাস 1952 থেকে টেনে আনি তাহলে 71 আমাদের যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 6 দফা আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে একটা চমৎকার দফা ছিল, সেটা হলো পাট রপ্তানি, পাট শিল্প পণ্য এবং পাটজাত পণ্য রপ্তানি থেকে যে আয় হতো, সেই আয় থেকে আপনার সেই সময়ের শাসক গোষ্ঠীদের পূর্ব পশ্চিম পাকিস্তানে যেটা আপনার তাদের কার্যক্রম এবং উন্নয়ন কার্যক্রম চলতো, তো সেই দাবিটা থেকে 71 স্পিরিটে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা থেকে বঙ্গবন্ধু কিন্তু পাট শিল্পকে, যখন দেশ স্বাধীন হলো সেদিন থেকে আপনার বাংলাদেশে পাট শিল্পটাকে জাতীয়করণ করার মাধ্যমে আমাদের পাকিস্তানের যারা মালিক ছিলেন, সেই প্রায় 82টি পাটকল ছিল তখন, সেই পাটকলগুলো আস্তে আস্তে সরকারের মালিকানা আসা হলো। এবং পরবর্তীতে আপনারা জানেন 75-এর পরবর্তীতে আবার নতুন রেজিম আসলো, তাদের নতুন পলিসি আসলো, প্রাইভেটাইজেশনের যুগ আসলো। স্বাভাবিক কারণেই প্রাইভেট সেক্টরে অনেক পাটকলগুলি হস্তান্তর করা হয়েছিল এবং পাশাপাশি কিছু বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের মালিকানাধীন কিছু পাটকল পরিচালনা হচ্ছিল। তো যেটা আমি বলতে চাচ্ছি, পাটকলের যে লোকসান ইস্যুটা নিয়ে আসলে আপনারা আলোচনায় শুনি। আপনারা অনেকে জানেন যে আমাদের সরকারি জুট মিলসগুলো, তাদের যে স্থায়ী শ্রমিক, তাদেরকে কিন্তু একদম সরকারের যে মজুরি স্কেল, যেটা ঘোষিত মজুরি স্কেল, সেই আওতা কিন্তু তাদের বেতন ভাতা দেওয়ার একটা বাধ্যবাধকতা আইনগতভাবে আছে। আবার পাশাপাশি বেসরকারি জুট মিলস যারা চালাচ্ছেন বাংলাদেশে, মোর দেন 100 এখন অ্যাক্টিভ বেসরকারি জুট মিলস আছে, তাদের যে মজুরি কাঠামো, সেটার জন্য আবার সরকারের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আপনার মজুরি স্কেল জারি করা আছে। সেখানে একটা বৈষম্যমূলক অবস্থান আমরা দেখতে পাই, যেখানে কস্ট অফ প্রোডাকশানকে এফেক্ট করছে, এবং যে কারণে সরকারের পাটকলের যে মজুরি কাঠামো, তার প্রায় অর্ধেক হলো বেসরকারি পাটকলের শ্রমিকদের মজুরি কাঠামো। তো একটা পয়েন্ট থেকে আমি আপনাকে বলতে চাই যে এটা হলো একটা পয়েন্ট, পাশাপাশি অন্যান্য ম্যানেজমেন্ট ক্রাইসিস আছে আমাদের প্রতিটা জুট মিলের ক্যাপাসিটি, যেহেতু শ্রমিকদের বেতন বেশি সেহেতু লস করতে পারে। এটা হলো একটা পয়েন্ট, যে কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাওয়ার পিছনে কারণটা, যে কারণে আমাদের প্রাইস ফিক্সার, যেটা হলো প্রফিটেবল প্রাইস ফিক্স করার ক্ষেত্রে এই কস্ট অফ প্রোডাকশনটা যেহেতু প্রাইভেট সেক্টরের সাথে কম্পিটিটিভ নয়, সেটা থেকে আমরা একটু চিন্তা ভাবনা করছি। আমরা সরকারের পলিসি লেভেলে সাজেশনও দিচ্ছি আর কি, যে আপনারা কি করতে চাচ্ছেন পলিসি লেভেলে সাজেশন দিয়ে। 2015 সালে কিন্তু জাতীয় মজুরি স্কেল অনুযায়ী মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছিল। তখন 28 মার্চের মধ্যে মজুরি কমিশন বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন আপনি, তার কোনো কিছু করা হয়নি, মানে রাস্তায় আন্দোলন। আমাদের সাথে সর্বশেষ যে বৈঠকটা হলো গত 18 মার্চ, তার প্রেক্ষাপটে আমরা মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে যে দ্বিপাক্ষিক আলোচনা করেছিলাম, সেটা হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পাট শিল্পকে ধরে উনি যেভাবে এগিয়েছেন এবং তার সরকারের আমলে পাট শিল্প এবং বিশেষ করে বিজিএমসির মিলগুলোকে যেভাবে উনি জাগিয়ে তোলার ক্ষেত্রে চমৎকার কিছু উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন শুরু করা হয়েছে পাট কর্পোরেশনের মাধ্যমে, সেগুলির মধ্যে আপনার ইনোভেটিভ কিছু প্রজেক্ট আছে, যেমন আমাদের সোনালী ব্যাগ, সেগুলো আমরা শুনবো। মানে আপনারা লাভ করলে পরে পয়সা দিবেন মজুরি? না, সেটা না, সেটা আমাদের যেহেতু বাংলাদেশ সরকারের বিজিএমসির যে আইনের আওতায় প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে একটা
বিষয় বলা আছে, বাংলাদেশ সরকার হলো বিজিএমসির অভিভাবক Right. রোলটা প্লে করবে। তো সেই ক্ষেত্রে যেহেতু বিজিএমসির শ্রমিক বৃন্দরা বাংলাদেশ সরকারের এমপ্লয়ি হিসাবে অন্তর্ভুক্ত, তো তাদের বেতন ভাতা প্রাপ্য যেটা আইনগতভাবে, সেটা অবশ্যই সরকার তার বিবেচনায় নিয়েই আসলে এই মজুরি কমিশনটা গঠন করা হয়েছিল এবং বাস্তবায়ন করার জন্য আমরা মনে হয় নির্দেশনা আমরা আবার দিয়েছে। আপনার কাছে ফিরতে হবে, অনেক প্রশ্ন রয়েছে আমাদের কাছে। আমরা একটু চট করে জনাব শাহাদুল ইসলাম হেলাল, জনাব মাহমুদুল হক এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফজলুল করিম আমাদের সাথে এসে যোগ দিয়েছে, স্বাগত জানাই আপনাকে। এটি জানতে চাই যে পাট শিল্প আসলে লোকসান কেন দেয়, জনাব শাহাদুল ইসলাম হেলাল। একটা তো আমাদের যখন পাট শিল্পের জন্ম হয়েছিল বা বিফোর 80s পাটের কোনো কম্পিটিশন ছিল না। আমরা প্যাকেজিং ম্যাটেরিয়াল হিসাবে পৃথিবীতে পাটই সবচেয়ে সহজ এবং ভালো পণ্য ছিল। Right. তো তখন আমরা যাই বানাতাম তাই বিক্রি হতো। 80s এর থেকে বা আর্লি 80s থেকে শুরু হলো, পেপার আসলো, সিনথেটিক আসলো, তো আমরা কম্পিটিশনে পড়ে গেলাম। সাইলো আসলো 84 এর দিকে। ওই আইএলও কনভেনশনে বলা হলো যে 50 কেজির বেশি হিউম্যান হ্যান্ডলিং হবে না, তো ফার্মাররা 50 কেজির নিচে ব্যাগে চলে গেল। এই যে মার্কেটটা যে চেঞ্জ হলো, আমরা কিন্তু এই মার্কেটের সাথে চেঞ্জটা কোনো রকম চেঞ্জ করিনি। আমরা আগে যা বানাতাম একদম তাই বানিয়ে যাচ্ছি। আর যারা চেঞ্জটা করেছে, ডাইভার্সিফিকেশন করেছে, যেমন মাহমুদুল হক সাহেব আছেন এখানে, জনতার, ওনার মোস্ট সাকসেসফুল জুট মিল, ওনাদের সাকসেস কিন্তু এসছে বিকজ অফ দ্য চেঞ্জেস। আর বিজিএমসি মিলের লসের একটা, আমি একটু ইন্টারাপ্ট করি, তার মানে যদি চেঞ্জ করা হতো, মানে অভিযোজনটা যদি করা হতো, তাহলে সাকসেস আসা সম্ভব ছিল। ডেফিনেটলি এখনো সম্ভব আছে, বিকজ আমার মানে গভর্নমেন্ট সেটার দিকে আর, হ্যাঁ, যে কোনো বা বিজিএমসি সেটা করতে অ্যাড্রেস করতে ব্যর্থ হলো। কখনো করে নাই, কারণ বিজিএমসির ম্যাক্সিমাম ডিসিশন কিন্তু সরকারি মিলের পলিটিক্যাল ডিসিশন হয়েছে, নট কমার্শিয়াল ডিসিশন। তো এখানে কমার্শিয়াল ডিসিশন নিতে হতো। যেমন যে প্রোডাক্টের মার্কেট চলে গেছে, ধরেন কার্পেট ব্যাকি একটা প্রোডাক্ট ছিল যেটা বিজিএমসির মিলে প্রবাবলি 30% অফ দ্য প্রোডাক্ট ছিল কার্পেট ব্যাকি। ওটা প্রথমে 80s এর দিকে হাফ চলে গেল, এখন অলমোস্ট ফুল চলে গেছে, কিন্তু এখনো কার্পেট ব্যাকিংগুলি আমাদের রয়ে গেছে। এখন যে নতুন নতুন পণ্য যেটা বাজারে যাবে, ওটা না বানিয়ে আমরা আগেই মার্কেটে। এটা কেন করা হচ্ছে? যেহেতু শ্রমিক, মানে ওই আমলে আমার মনে হয় ওই দক্ষতা বা ওই চিন্তাধারাটা করা হয় না। যে কোনো সরকারি জিনিস, ফ্যাক্টরি, আমার যদি মিল হতো, আমার পণ্য যদি না চলতো, আমার কিন্তু হয় বিএমআরই করতে হতো, ওর পণ্যটাকে বদলাতে হতো, ওর ফ্যাক্টরিটাকে বন্ধ করতে হতো। রাইট, সামন নাসিম, আপনি নিশ্চয়ই মনে রাখবেন, আপনার কাছে আবার এই নিয়েগুলি আসবো। জনাব মাহমুদুল হক, সফল পাট ব্যবসায়ী, সরকারি পাট শিল্প কেন লোকসান দিচ্ছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রশ্ন তুলেছেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, বা পাট শিল্পে লাভ করা সম্ভব কিনা সেটাও যদি আপনি একটু বলেন। পরেরটার উত্তর দেওয়াটা আমার পক্ষে ইজিয়ার। আমরা যখন মিলটা ফেরত পাই 1983 সনে, তখন আমাদের একটা ইউনিট ছিল যেখানটা আমরা 5000 টন পাট পণ্য তৈরি করতাম, বিজিএমসির মতন চট এবং ছালার বস্তা। সেখান থেকে আজকে আমরা 9টা ইউনিটে প্রোডাকশন করছি। প্রোডাকশন এক্সপোর্টস 100% এক্সপোর্ট। ওই 5000 টনটা 50,000 টনে চলে গেছে। এখন পর্যন্ত আমরা পাট পণ্য 124টা দেশে দিয়েছি। প্রাণের পরে জনতাই বোধহয় সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার, যে নাকি একটা পণ্য সারা বিশ্বে ছড়াতে পেরেছে। আমাদের অ্যাভারেজে 50টা দেশের উপরে পাট পণ্য যাচ্ছে প্রত্যেক বছর। সেখানটায় 9টা ইউনিটের মধ্যে আমি বিজেএমসি চেয়ারম্যান সাহেবের সাথে আমি শেয়ার করি আমার সাকসেসের। আমাদের অরিজিনাল মিল যেটা নাকি হেসিয়ান স্যাকিং ছিল, ওটা ঠিক ওই অবস্থায় আছে, ওটাকে কোনো নাড়াচাড়া হয় না, বরঞ্চ ওখানটা একটু জিও টেক্সটাইল বসানো হয়েছে অ্যাডিশন। তাছাড়া আমাদের 5টা ইউনিট ইয়ার্ন বসানো হয়েছে, যেখানটায় নাকি কার্পেট ইয়ার্নের জন্য বেসিক্যালি আমাদের মার্কেটটা। তারপরে আরও 3টা ইউনিট বসানো হয়েছে। একটা হলো স্পেশালিস্ট উইভিং ইউনিট, যেখান থেকে আপনারা যদি শপিং ব্যাগের কাপড় দেখতে চান, ওটা ওখান থেকে হচ্ছে লোকালি, বাট ওটা বেসিক্যালি এক্সপোর্টে যাচ্ছে স্পেশালিস্ট ফ্যাব্রিকের জন্য। আরেকটা আছে যেটা আমাদের পুরো ওয়েস্টটাকে নিয়ে, মানে ফ্লোর থেকে ঝাড়ু দিয়ে, যেটা আমরা ক্যাডিস বলি, ক্যাডিসটাকে নিয়ে ময়লাটাকে ঝেড়ে ফাইবার আঁশটাকে নিয়ে গিয়ে আমরা নন ওভেন ফেল্ট তৈরি করছি সয়েল ইরোশন কন্ট্রোলের জন্য অস্ট্রেলিয়াতে। যেটা নাকি আমি 8 টাকা করে মন বিক্রি করতাম লোকালি, সেটা এখন $400 করে পার টন বিক্রি করি, কথার কথা। এখন আরেকটা ইউনিট আছে যেটা আমাদের অটোমোটিভ গাড়ি ম্যানুফ্যাকচারিংয়ের জন্য প্রসেসড ফাইবার ইউনিট। তো
তো এখন আপনি খেয়াল করেন আমরা অরিজিনাল যেটা ছিল অরিজিনাল জায়গায় রয়ে গেছে গিয়ে ছালার বস্তা এবং চট। আমরা ভিন্ন ভিন্ন এটা 83 থেকে আজকে 2008 পর্যন্ত আপনাদেরকে হিসাব দিলাম, এই আরও 8টা ইউনিট বসেছে। সেখানটায় বিজিএমসি মূলত ওই চট আর বস্তা নিয়ে আসে। চট আর বস্তা এবং শহীদ ভাই যেটা বললেন সিবিসির মার্কেটটা ছিল 71-এ, তিনটা মিলালে পরে হয়তো 5.5-6 লক্ষ টন। সেই মার্কেটটা নেমে এসে 2 লক্ষ টন, আমি বলতে পারবো না, তাও নেই। এখন এই 2 লক্ষ টনের মধ্যে বিজিএমসি ঝগড়া করছে, প্রাইভেট সেক্টর মিলগুলো ঝগড়া করতে করতে কিছু মরে গেছে, কিছু আমরা আবার আসবো আপনার কাছে। আমি দুটো বিষয় যদি আপনি পরিষ্কার করেন। একটি কথা কিন্তু বিজেপি চেয়ারম্যান সাহেব বলেছেন যে সরকারি শ্রমিকদের বেতন বেশি, আপনাদের মজুরি বা বেতন কম, বিষয়টি ঠিক কিনা? আর দুই হচ্ছে আপনি যে আসলে আপনার প্রতিষ্ঠানকে বাড়াচ্ছেন তার মধ্যে আসলে ব্যাংক লোনের পরিমাণ কত, আপনি আসলে ওর মানে সত্যিকার অর্থে যেটাকে মানে ব্যবসা বলে সে ব্যবসা আসলে আপনি কতটা করছেন, আপনি কি অনেক বেশি ব্যাংক লোন নিয়ে জর্জরিত আছেন কিনা? দুটার আনসার ইজি। চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন অ্যাবসলিউটলি ঠিক। সেটা হলো প্রাইভেট সেক্টরের জন্য মজুরি কমিশন আলাদা করে সরকার দিয়েছে, ওই মজুরি কমিশনের ঊর্ধ্বে আমরা দিচ্ছি আমাদের 2 মিল, ওই মজুরি কমিশনের ঊর্ধ্বে। এখন আমার তার সাথে বলতে হয় প্রাইভেট সেক্টরের বেশিরভাগ মিলই ওই মজুরি কমিশনের নিচে বরঞ্চ বেতন দিচ্ছে। তার মানে বেতনের সাথে একটা তারতম্য হয়ে গেছে গিয়ে বিজিএমসির। এটা বিজিএমসি কোনো সময় কমাতে পারবে না। এবং আজকে যদি আমাকে বলেন বগুড়া কিংবা রংপুর কিংবা দিনাজপুরে যেখানটায় নাকি 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে একটা শ্রমিক আসবে, সে আজকে 8ই নভেম্বরে ডেইলি স্টারে দেখেন 130 টাকা করে মাইনা পাচ্ছে। কিন্তু মহাদুল ভাই এইটা আমি শেষ করে নিচ্ছি। ওয়্যারাজ বিজিএমসির আজকে বাওয়ানে কিংবা করিমের কথা বলেন, ঢাকার পাশে ওখানটা 500 টাকা মাইনা দিচ্ছে। কথার কথা, এই তারতম্যটা বৈষম্যটা আপনি সরাতে পারবেন না। কিন্তু মহাদুল ভাই এইটা আমাকে একটু বলবেন যে আমি যদি এখন সরকারি কোনো সে বিটিভিতে আমার কাউন্টারপার্ট যে বেতন পায় আমি তার থেকে অনেক বেশি বেতন পাই, শ্রমিকের ক্ষেত্রে সেটা উল্টা কেন? শ্রমিকের ক্ষেত্রে উল্টা কারণ এটা মজুরি কমিশন দিয়ে প্রোডাক্টিভিটির সাথে কোনো লিঙ্ক নাই। প্রোডাক্টিভিটির সাথে কোনো লিঙ্ক নাই। আমরা আবার আসবো আপনার কাছে অধ্যাপক ডক্টর ফজলুল করিম। আমরা যে প্রশ্নটি দিয়ে শুরু করেছিলাম যে পাট শিল্প আসলে লোকসানে কেন, সেই প্রশ্নটিকে আরেকটু অন্যভাবে করতে চাই যে সরকারি পাট শিল্প বিজিএমসি লোকসান দিচ্ছে কেন, বিজিএমসি এখন মজুরি দিতে পারছে না, শ্রমিক আসলে আন্দোলন করছে। আমি আমার নিজের খালুর কথা জানি, যিনি হচ্ছে 2014 সালে রিটায়ার করেছেন, এখনো তিনি তার পেনশনের টাকা পাননি, কবে পাবেন আমি জানি না। ধন্যবাদ আপনাকে। আসলে পাট শিল্প বা পাট, এটা তো আমরা ওই সেই গোল্ডেন ফাইবার হিসাবে মুখস্থ করতে করতে বুঝতে বুঝতে আজকে এটাকে ধ্বংসের দিকে নিয়ে আসছি। তাহলে এটার এই যে পরিস্থিতি বা এই যে তার এত ব্যাকড্রপ, এই জায়গাটা যদি একটু বিশ্লেষণ করা যায় যে আমরা আসলে ট্রেনগুলোকে ঠিক মতো ধরতে পারি নাই। আজকে কম্পিটিশন এসছে কি সিনথেটিক দিয়ে, তো আমাদের হাতে যে ক্ষমতা ছিল, যে বুদ্ধি ছিল, আমরা যদি এই পার্টটাকে দাঁড় করিয়ে নিতে পারতাম তাহলে বোধহয় এই দিনগুলো দেখতে হতো না। ধরেন আমি অন্য জায়গায় চলে যাই, আজকে ফিলিপিনের ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের নাম আমরা সবাই শুনি। এই একটা প্রতিষ্ঠান দিয়ে ফিলিপিন কিন্তু উঠে গেছে এবং সারা বিশ্বে সে পরিচিত ইরি বলে, ঠিক আছে, আর তার কিচ্ছু নাই। আমার দেশে আমার রাইস ছিল, আমার দেশে পাট ছিল, কোনো ট্রেন ধরতে পারলাম না কেন? আমরা পারলাম না। আজকে বিজিএমসি, সেখানে আমরা শুনি যে মাথা ভারী প্রশাসন, শ্রমিক প্রচুর, সেখানে এইটা আছে ওটা আছে, তো তাদেরকে বেতন দিতে যে আমরা পারছি না, প্রাইভেটে মজুরি কম। এই জায়গাগুলো যদি আমরা ঠিক করতে পারতাম যে পাট এটা দাঁড় করাতে হবে, এটাকে আমরা বিদেশে দিব, এটা দিয়ে আমরা এইটা ওইটা করবো। আজকে প্রধানমন্ত্রী আমাদের এই যে স্যাক ব্যবহার করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছে, রাইট? আজকে দেখেন আপনার বাজারে যে শপিং ব্যাগগুলো ছিল সিনথেটিক ছিল, আচ্ছা এইটা কি এখন যেটা আপনি হাতে ধরেন, যেটা ধরে রাখা কষ্ট, এই চিকন করেও কি আমরা পাটের ইয়ে করতে পারতাম না? আমার মনে হয় যে পাটের যে বহুমুখীকরণ, একটি প্রশ্নের জবাব যেন মাহমুদুল হক দেন, আপনি অনেক বেশি ব্যাংক লোনে জর্জরিত কিনা? আমি বোধহয় একমাত্র জুট মিল বাংলাদেশে যার ব্যাংক লোন জিরো। থ্যাংক ইউ সো মাচ। জনাব শাহ মোহাম্মদ নাসিম, আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে সরকার আসলে ব্যবসা করা উচিত কিনা, বিশেষ করে এই পাট কলের মতো বা পাটের ব্যবসাগুলির মতো, যেখানে বেসরকারি সংস্থাগুলি লাভ করছে, সরকার লাভ করতে পারছে না, সরকারকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হচ্ছে অর্থনৈতিক বা বাণিজ্যিক সিদ্ধান্তের বদলে। ধন্যবাদ, চমৎকার প্রশ্ন। এবং এটা আমি একজন মার্কেটিং এর স্টুডেন্ট হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেট ইকোনমিক পয়েন্ট অফ ভিউতে এখন যুগ হলো মার্কেট ইকোনমির যুগ, সেখানে গভর্নমেন্ট ক্যানট মেক বিজনেস, এটা এ ব্যাপারে আমি নীতিগতভাবে একমত। কিন্তু
বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের অস্তিত্ব কেন প্রয়োজন, এবং এটা আপনারা ইতিহাস থেকে যদি একটু বিশ্লেষণ করে আসেন, এই বিজেএমসি থাকাতেই আমি বলবো আমাদের আজকে প্রায় 700 জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার নামে একটা বস্ত্রপাট মন্ত্রণালয়ের চমৎকার একটা উদ্যোগী প্রতিষ্ঠান আছে, যারা 700 এন্টারপ্রিনিয়ার্সকে সাপোর্ট দিচ্ছে। এবং বিজিএমসির অধিকাংশ ফেব্রিক্স, এই ফেব্রিক্স যেটা বিজিএমসি তৈরি করে, যেটা ওনারা বললেন যে ট্র্যাডিশনাল পণ্য, এই 4টা পণ্য, তার মধ্যে সেকিং ব্যাগ যেটা, আর হেসিয়ান ক্লথ যেটা, এটা হেসিয়ান ক্লথের অংশ। এটা এখন এত বহুমুখী পণ্য উৎপাদনে ব্যবহৃত হচ্ছে এই হেসিয়ান ক্লথ। বিড়ালটা ইঁদুর মারে কিনা সেটা শুনে, এটা এই 280টি ডাইভার্সিফাইড গুডস এখন প্রাইভেট সেক্টরের মাধ্যমে উৎপাদন হচ্ছে, এবং তাদের এই আজকে যদি আমি 2017-18 রপ্তানি মানে ইনকামটা বলি, সেখানে 1025 কোটি টাকার রপ্তানি হয়েছে। সেটা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আমাদের প্রাইভেট সেক্টর যারা সাকসেসফুলি বাইরে এক্সপোর্ট করছেন, পাশাপাশি আমাদের এই এন্টারপ্রিনিয়ারশিপ, এই ক্রেডিটটা বিজিএমসির ক্রেডিটটা হলো এই বিজিএমসি মেকিং এ ব্যালেন্সিং রোল বিটুইন কৃষক, মানে পাট চাষি যারা, তাদের ন্যায্য মূল্য পাওয়ার ক্ষেত্রে বিজিএমসি কিন্তু একটা দারুণ প্রাইসিং ফ্যাক্টর রোল করে, এবং সেটার জন্য প্রাইভেট সেক্টর কিন্তু বিজিএমসি একটা অথরিটি হিসেবে থাকুক, অথরিটি হিসেবে, এবং এটা আসলে রেগুলেটরি বডি হিসেবে থাকুক। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের 82টা কল থেকে এখন বেসিক্যালি 22টা জুট মিল এখন মানে ফাংশনাল অবস্থা আছে, অপারেশনে আছে, 3টা নন জুট মিল আছে। তো নন জুট মিলগুলো স্পেয়ার পার্টস প্রোডাকশনগুলি করে, এবং সেটা আমাদের জুট মিলগুলি সাপোর্ট দিবেন। নন জুট মিল থেকে আমাদের প্রাইভেট সেক্টরের জুট মিলও অনেক সময় দেশীয় প্রযুক্তি হিসাবে ব্যবহৃত হয়। সো জুট মিলগুলোকে সার্ভাইভ করানো এবং এটার একটা ব্যালেন্সিং রোলে, এবং পলিসি লেভেল থেকে যে পাট শিল্পকে জাগিয়ে তোলার ক্ষেত্রে যে একটা মডেল রোল প্লে করা দরকার, সেক্ষেত্রে আপনার কতগুলি নতুন নতুন আইডিয়া আমাদের বিজিএমসির উদ্যোগেই সম্ভব হয়েছে। এবং এটা বস্ত্রপাট মন্ত্রণালয়ের যারা নেতৃত্বে আছেন, মাননীয় মন্ত্রী সহ সবাই কিন্তু ইনোভেটিভ কিছু প্রোডাক্ট। এই 22টি পাটকল না থাকলে কি হবে? এই ইনোভেটিভ আইডিয়াগুলো আসবে না। সরকার যে 22টি পাটকল কিন্তু পুরাতন ট্র্যাডিশনাল প্রোডাক্ট নিয়ে আছে, কিন্তু এটার একটা ইন্টারন্যাশনাল মার্কেটও আছে। এবং আমি যদি 3 মাসের তথ্য দেই, সেখানে আমাদের প্রায় টাকার অঙ্ক অনুপাতটা একটু বলেন। 344 কোটি টাকার অলরেডি অর্ডার আমরা বিজিএমসি পেয়েছি। সো বিজিএমসি কিন্তু ওয়ার্ল্ড মার্কেটেও একটা ভালো রোল প্লে করার ক্ষেত্রে কম্পিটিটিভ পজিশনে আছে। সো তার অস্তিত্বটাকে আপনার খাটো করে দেখার সুযোগ নেই। আমি খাটো করে দেখছি না, মানে অস্তিত্বটা রাখার দরকারটা নিয়ে প্রশ্ন তুলছিলাম। আসলে জানাব শাহিদুল ইসলাম হেলাল, আপনি কি এটার সাথে একমত যে আসলে বিজিএমসি যে পরিবেশটা বা পরিস্থিতিটা তৈরি করছে, সেটা আসলে বেসরকারি সংস্থাগুলোকে সাহায্য করছে, কৃষককে টিকে রাখা সাহায্য করছে? কারণ সরকার, আপনারা শুধু ব্যবসাটাই বোঝেন, সরকারকে আসলে সবারটা বুঝতে হয়। এটা ঠিক। প্রথমে আপনি যদি 80s দেখেন, 1981-82-তে কিন্তু বিজিএমসি লাভ করেছিল ওই টাইমে, অনলি 2 বছর বাংলাদেশের হিস্ট্রিতে। তো ওই সব টাইমে বিজিএমসি ওয়াজ দ্য লিডার। ওরা কিন্তু মার্কেট ট্রেন্ডকে, প্রাইভেট সেক্টরকে, আমাদেরকে মার্কেট ট্রেন্ডটা ওনারা করতো। আস্তে আস্তে বিজিএমসির রোল একদম ছোট হয়ে গেছে। এখন যে ডাইভার্সিফাইড প্রোডাক্ট ওনারা বানাচ্ছেন, আমি এমনি প্রোডাক্ট যে বানাচ্ছেন ওইগুলির মার্কেট নাই। এই যে 344 কোটি টাকা যে বিক্রি হচ্ছে, এতে কত লস হচ্ছে এটা দেখতে হবে। এটা তো কমার্শিয়াল ডিসিশন না। সুতরাং পাটের একটাই জায়গা আছে যেটা ওনারা করেছে, বহুমুখীকরণ, ডাইভার্সিফিকেশন। বাংলাদেশে যখন জুট মিল ছিল, তখন কিন্তু ডাইভার্সিফিকেশনের 7টা কার্পেট মিল ছিল। 1995-এর দিকে 7টা কার্পেট মিলই বন্ধ হয়ে যায় নানান কারণে। তো ওখান থেকে একটা কার্পেট মিল নিয়ে, যেমন আমার কোম্পানি, আমরা ওটাকে ডাইভার্সিফিকেশন করে 2000-এর পরে আজ পর্যন্ত ওই ফ্যাক্টরি লস করে নাই। অ্যান্ড উনি যেটা বললেন যে প্রোডাক্টটা আমরা যে ইয়ার্ন $1000 বিক্রি হলে আমরা ওই প্রোডাক্ট $5000 থেকে $7000 বিক্রি। হেলাল ভাই, আমি যে বিষয়টা একটু জানতেছিলাম যে যেই সব সেক্টরগুলিতে সরকার ব্যবসা করছে না, সেই সব সেক্টরগুলি কিন্তু মোরলেস আপনাদের 3-4 জন ব্যবসায়ীদের মনোপলি হয়ে দাঁড়ায় বা অলিগোপলি হয়ে দাঁড়ায়, এবং সেই ব্যবসাগুলির ক্ষেত্রে কিন্তু আপনারা শ্রমিকদেরকে কম মজুরি দেন, আপনারা বিভিন্ন ক্ষেত্রে আপনাদের লাভটাই বেশি করে দেখেন, ব্যাংক লোনের ক্ষেত্রে নিয়ম নীতি মানেন না। আমি আপনাদের কথা বলছি না, মানে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসার যে সিচুয়েশন, এবং ব্যবসায়ীরা কিন্তু কোনো কল্যাণমুখী যে কোনো বিষয় সেগুলি দেখেন না। এটি হচ্ছে স্বাভাবিক ধারণা বা সাধারণ ধারণা। সেই জন্য সরকারকে ইচ্ছা করে ব্যবসায় থাকতে হয়, যাতে আপনাদের সামনে একটি ব্যাপারটি কি এরকম যে সরকার যদি ব্যবসায় না থাকে, আপনার গার্মেন্টসে তো সরকার নেই। আপনি যদি প্রোগ্রেস দেখেন, সেই জন্য তো গার্মেন্টসের কন্ট্রিবিউশন ইকোনমিতে বেসিক্যালি ভ্যালু এডিশন পয়েন্ট অফ ভিউতে খুবই জিরো অবস্থা। আমি বলবো জিরো। আপনি বলেন না, আমরা দেখছি যে
সরকার যখনই থাকে কিন্তু কমার্শিয়াল ডিসিশন নেওয়া সরকারের জন্য খুবই কষ্টকর। কিন্তু আপনি কি মনে করেন যে 22টি বা সব মিলে 22+3 25টি কারখানা এখন ধরে রেখেছে সরকার, সেগুলিকে যদি ছেড়ে দেয় এটা কি আমাদের ব্যবসার জন্য ভালো হবে কি খারাপ না, হবে? আমি মনে করি পার্সোনালি যে 22টি মিলে যতগুলি অ্যাসেট আছে, সে চিটাগংয়ে 8টা জুট মিল আছে, Right. ওই 8টা জুট মিলকে আমিন জুট মিলে যত জায়গা আছে জি 200 একর জমি ওখানে নিয়ে আসে, বাকি জমি টমি বেচে একটাকে কমার্শিয়ালি চালাক। বিজেএমসি একটা মিল কমার্শিয়ালি ভালো করে চালিয়ে দেখুক না, তারপরে যে তারপরে বাকিগুলি তারপরে অটোমেটিক্যালি আমি আপনার ধারাবাহিকতা একটু মাহমুদুল হক ভাইকে জানতে চাই যে বিজিএমসি তো আসলে এই জুট মিলগুলি চালিয়ে হোক, ভর্তুকি দিয়ে হোক, অনেকের কর্মসংস্থান করছে, তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করছে, তাদের জন্য একটি ওটি কি আসলে সামাজিক মানে একটা মানে অব্যবস্থা সৃষ্টি করবে কিনা? যারা মাহমুদুল হক, আপনি কি মনে হয় বা আপনি এই প্রস্তাবটি সমর্থন আমাদের নেত্রী এবার একটা খুবই মূল্যবান কথা বলেছেন, জি যে আমি লোকসান শব্দটা শুনতে চাই না। এটার থেকে কি বলবো, ইম্পর্টেন্ট ডিক্লারেশন আগে আমি কোনো সময় দেখি নাই। এখন আমি যদি পলিটিক্স থেকে সরে যাই গিয়ে, আমি পলিটিক্যাল না, এখন বিজেএমসির আদমজি এসিজেডে আজকে গত জুন মাসের আপনি ইত্তেফাকের একটা পেপারের আর্টিকেল পড়ে দেখেন, ওখান থেকে $463 মিলিয়ন এক্সপোর্ট হচ্ছে, 25,000 শ্রমিক কাজ করছে এবং আরো কত হাজার অফিসার কাজ করছে এবং পুরা ওই এরিয়াতে চাঞ্চল্য ফেরত এসছে। এখন ভুলে যান আমি জুট, আমার ওখানটায় জমি আছে, এই জমির মধ্যে আমি জুট করে লস করব, নাকি আমি এসিজেড করে ওখানটায় ভবিষ্যতের চাকরি দেব, ইতিহাসের চাকরি না টেনে ভবিষ্যতের চাকরি দেব। সেখানটায় যদি আজকে আমাকে বলেন, আমি সাহস করে একটু বলছি যে আজকে বাওয়ানিয়ার করিমকে যদি এসিজেড করে দেওয়া হয় আদমজির পাশে, আজকে খুলনাতে যদি ক্রিসেন্ট পিপলস প্ল্যাটিনামকে একটা এসিজেড করে দেওয়া হয়, দর্শকদের উদ্দেশ্যে একটু আবার একটু ব্যাখ্যা, স্পেশাল ইকোনমিক জোন, তার মানে আমি আপনি ওখানটায় আপনি খুলে দেন, আপনি ওখানটায় যদি রেস্ট্রিক্টেড রাখেন, এখানটায় জুটই করতে হবে, তাহলে ওটার কোনো লাভ হবে না। সেখানটায় পিপিপি, প্রাইভেট পিপলস পার্টনারশিপ, প্রাইভেট পাবলিক পার্টনারশিপের কথা বলেন, আসতে পারে না যে আসলে ফাইবারের চাহিদা বাড়লো, আমরাই যেহেতু এই অঞ্চলে এটা উৎপাদন করার ব্যবস্থা রাখলাম, আমরা এরকমটা হতে পারে যে পাটের একটা খুব সাংঘাতিক এসে আমি আপনাকে আমি একটু তাহলে ওটা শেষ করে দিই। আমি ধরেন 3টা জায়গায় আমি বলবো, বাওয়ানিয়ান করিম একটা এসিজেড হতে পারে, খুলনাতে একটা এসিজেড হতে পারে, চিটাগাংয়ে একটা এসিজেড হতে পারে। এখানটায় কি হবে, ভবিষ্যতের চাকরি থাকবে, ইতিহাসের চাকরি থাকবে না। এটা আমি কারো কর্মসংস্থান আমি সরাচ্ছি না, কর্মসংস্থান থাকবে। আমি পাটটাকে আমি যেখানটায় নেব, আমি পাট শিল্প আজকে তারা বেকার হয়ে যাবে না। আজকে আপনি যেখানটায় 5.5 লক্ষ মেট্রিক টনের 71-এ আমাদের ইন্ডাস্ট্রি ছিল, সেখানটায় আজকে 8 লক্ষ মেট্রিক টনের ইন্ডাস্ট্রি হয়েছে। সেখানটায় বিজিএমসি হয়তো 1 লক্ষ কিংবা 1.5 লক্ষ। এই বাকি যে 6.5 লক্ষ টনের ইন্ডাস্ট্রি হলো, এটা সারা দেশে হয়েছে। ওকে, তো এরা তো আছি, আমরা তো আছি, প্রাইভেট সেক্টর তো আছে এটা পিক আপ করার জন্য, এই প্রোডাকশনটা, এই প্রোডাক্টটা এবং এই মার্কেটটা। পয়েন্টটা আমি সম্পূর্ণ হিসাবে একটু বলতে চাই, চমৎকার একটা প্রস্তাব যেটা এসইজেড বলছেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা ইতিমধ্যে পেয়েছি। বিজিএমসির অনেক আনইউটিলাইজড ল্যান্ড পড়ে আছে, যেখানে আমরা বিজিএমসি ইকোনমিক জোন এই মডেলে আমরা এখন এফডিআই হতে পারে, লোকাল প্রাইভেট ইনভেস্টমেন্ট হতে পারে। তো এটা নিয়ে আমরা কিন্তু অলরেডি পলিসি যেগুলো আনইউটিলাইজড আছে, সেগুলি আনইউটিলাইজড প্রচুর জায়গা পড়ে আছে, যেগুলিকে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেটা উনি একমত না, কিন্তু এটাই এখনকার নিউ কনসেপ্ট, আমরা সেটি আগাচ্ছি। আমরা এটা বিরতি নিয়ে পরে আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ফজলুল করিমের কাছে আসবো। প্রফেসর ডক্টর মোহাম্মদ ফজলুল করিম, আপনি কি চান, আমরা একটু আপনার কাছে আপনার মতামত শুনতে চাইবো। দুটি বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি, যে আসলে যদি যে প্রস্তাবগুলি এসেছে যে এক জায়গায় সবগুলি পাটকল নিয়ে আসা হোক, অথবা দুটি বা তিনটি পাটকলকে আসলে বিশেষ ইকোনমিক জোনে পরিণত করা হোক, এগুলিতে আপনি সমর্থন করেন কিনা, এবং পাটের উৎপাদনের সাথে আমাদের বায়োডাইভার্সিটির সম্পর্ক রয়েছে, পাট শিল্প রক্ষায় বা পাট শিল্পের পাট রপ্তানিতে আরো বেশি বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে যে বেসরকারি উদ্যোক্তারা যে সাজেশন দিচ্ছেন, তার সাথে আপনি একমত কিনা অধ্যাপক ফজলুল করিম? নাকি আপনি মনে করেন বিজিএমসি এখন যেভাবে 22টি প্লাস 3টি মোট 25টি কারখানা, রাষ্ট্রায়ত্ত কারখানা আছে, সেটি বজায় রাখা উচিত? আমি যদি এইভাবে নেই, ধরেন একটা ব্যালেন্স সিচুয়েশন, সরকার ভার্সেস প্রাইভেট, এই দুটোকে ব্যালেন্স করতে চাচ্ছি আমি এই কারণে যে দেখেন, আমাদের বাংলাদেশে আমরা প্রায় 963 মিলিয়ন জুট
আমরা বাইরে পাঠাচ্ছি, 1 বিলিয়ন গুডস আমরা বাইরে পাঠাচ্ছি, এবং এগুলোর আমাদের কিন্তু অনেক সুযোগ আছে এটাকে আরও বাড়ানোর। আমি এখানে বলবো কম্পিটিশন, সরকার ভার্সেস প্রাইভেট। এই কম্পিটিশনটা যদি আমরা বজায় রাখতে পারি দুই জায়গা থেকেই, তাহলে ওই যে আমাদের যে টার্গেট, যে আমাদের যে সামনে তাকিয়ে এই আছি, কম্পিটিশনটা কি দরকার নিজেদের মধ্যে, মানে সরকার বেসরকার হ্যাঁ সেটা কেন, যে ধরেন এই যে যদি আমি সরকারের যদি ব্যবস্থাপনা থাকে, এবং ওখানে থাকতে হবে কি জবাবদিহিতা, ওখানে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকবে না, ওখান থেকে যে জিনিসটা বেরিয়ে আসবে স্বচ্ছতা, তাহলে প্রাইভেটে আমরা যারা থাকবো ওটাকে দেখে আমরা ওই পথে চলতে চেষ্টা করব, যেন এখানে কোনো অস্বচ্ছতা না থাকে। তাহলে এখানে মজুরির একটা ব্যাপার আছে, যেটা আপনি শুরুতে বলেছেন, যে যদি প্রাইভেটে যদি ওদেরকে কম দেওয়া হয় তাহলে ওরা ক্ষতিগ্রস্ত হবে, ওখানে যদি সরকার থেকে যদি বেশি দেওয়া হয় তখন এই কম্পিটিশনে ওনারা তখন করবেন কি শ্রমিককে, অর্থাৎ আমার এই পাট কৃষককে, ও তখন ওখানে লাভবান হবে। আমি জনাব মাহমুদুল হকের কাছে আসার আগে একটু শুনতে চাই জনাব শাহিদুল ইসলাম হেলাল আপনাকে, এই যে আপনি বক্তব্যের সাথে একমত কিনা যে কম্পিটিশনটা রাখার কথা বলছেন? আপনি অন্য সেক্টর দেখেন না, দেশে গার্মেন্টস দেখেন, ফার্মাসিউটিক্যাল দেখেন, প্লাস্টিক দেখেন, লেদার দেখেন, ওখানে কি সরকার আছে? নেই। তো ওইসব সেক্টর দেখেন গ্রো করছে। এখানে কিন্তু সরকার ভার্সেস প্রাইভেট সেক্টর আমাদের কিন্তু নেই। একটা সময় ছিল, বিকজ বিজেএমসি তখন মার্কেটের লিডার ছিল টিল 90s। ওরা যেই দামটা ঠিক করতো ওনার ওই দামে বিক্রি করতে হতো। ওনারা যদি কম দামে, কস্ট অফ প্রোডাকশনের কম দামেও বেচতে হতো, প্রাইভেট সেক্টরে বেচতে হতো ওই দামে। বিজেএমসি কে তো লস ফাইন্যান্স সরকার করছে, প্রাইভেটকে তো তা করছে না। এটাও কিন্তু কিছু অংশে দায়ী কিছু প্রাইভেট মিল লস করার। বিজেএমসি এখন তো বিজেএমসি পুরোপুরি পলিটিক্যাল কারণে চলছে। আপনি দেখেন প্রত্যেকটা সরকার আসলে হয়তো একটা বন্ধ মিলকে, যে এই গতবার সিরাজগঞ্জে একটা জুট মিল, কাউমি জুট মিল বন্ধ ছিল, ওটাকে খোলা হলো। ওই জুট মিলে কার্পেট ব্যাকিং ক্লথ বিক্রি করে। আই ওয়াজ দ্য বিগেস্ট বায়ার দেয়ার। যে আমার যে বায়ার, ও যখন 200 কন্টেনার মাল কিন্তু এখন কিনে 20 কন্টেনার, ওই মিলের মালটা আমরা কিনছি না। মিলটা শুধু করা হয়েছে বিকজ অফ পলিটিক্যাল রিজন, ওখানে কোনো ইন্ডাস্ট্রি নাই। তো আমার মনে হয় মাইন্ডসেটটাকে ঠিক করতে হবে, ওয়েদার উই ওয়ান্ট টু রান দ্য ইন্ডাস্ট্রি কমার্শিয়ালি অর পলিটিক্যালি। জনাব মাহমুদুল হক, উনি যেটা বললেন, আমার প্রাইভেট এবং পাবলিক সেক্টরে একটা ভারসাম্য রাখার জন্য, ভারসাম্য রাখেন, আমার কোনো আপত্তি নাই। বাট আপনারা দেখেন গত 10 বছরে বিজেএমসিকে কত হাজার কোটি টাকা অ্যাডিশনাল পয়সা দেওয়া হয়েছে জাস্ট টু কিপ দেম ওপেন, এবং আমাদেরকে কি দেয়া হয়েছে একই সময়ে। সেটা যদি না হয়ে থাকে, আজকে যদি প্রাইভেট সেক্টরের মিল, বিজেএমসির যেটা নাকি ডিন্যাশনালাইজড মিলগুলো বন্ধ হয়ে থাকে, এই কারণে বন্ধ হয়েছে, কারণ পাবলিক সেক্টর ইজ গ্যারান্টিড, লসেসটা গ্যারান্টিড টু বি কাভার্ড। প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো যখন নাকি পয়সা দেবে না, দরজা বন্ধ হয়ে গেছে। এটা কোনো ভারসাম্য হলো না। ভারসাম্য আপনি থিওরিটিক্যালি বলছেন, আইডিয়াল ভারসাম্য যেখানটায় ওনারা সব সঠিকভাবে, ঠিকভাবে, সৎভাবে কাজ করবে, সেটা বাস্তব না। হ্যাঁ, জিনিসটার ভিতরে ক্যান্সার ঢুকে আছে। উইথ অল ডিউ রেসপেক্ট, এই ক্যান্সারটাকে আপনারা সরাতে পারবেন। কিন্তু জনাব মাহমুদুল হক, আপনারা কি কৃষককে পাটের দাম কম দেন? আমি চ্যালেঞ্জ দেব, ভালো পাটের জন্য ভালো দাম প্রাইভেট সেক্টর বেশি দিচ্ছে। চ্যালেঞ্জ দেব 100%। সেই ভালো পাটটা ডিফাইন করছেন কি আপনি, মানে নাকি যে বাজারে ডিফাইন করবে? আমার সাথে স্ট্যান্ডার্ড না, আমাদের ভালো পাট দরকারি, ভালো প্রোডাক্ট, ভালো পাট আমরা 5টা প্রাইভেট সেক্টর মিলে ভালো পাট জানা লাগবে, আমরা নিজেরা ঝগড়া করে কিনে নিচ্ছি। এটাই তো হলো কম্পিটিশন। এবং আমার দুঃখ হবে যে বিজেএমসি যখন নাকি খারাপ পাটটা ভালো নামে নিচ্ছে, তখন কিন্তু বিজেএমসি নিজের পায়ে কুড়াল মারছে। দামে দেখছেন আমাদের মতন ভালো দাম দিচ্ছে, কি পাটটার জন্য কি দাম দিচ্ছে এটা কেউ যাচাই করতে পারে। আপনারা কি কৃষকদেরকে যে পাট উৎপাদনের ক্ষেত্রে আপনারা যেখান থেকে সোর্স করছেন, সেই পাট উৎপাদনের ক্ষেত্রে কোনো পাট গবেষণা বা সে তার মধ্যে কোনো অর্থলগ্নি করছেন, যেটা আসলে আপনাদেরকে সরাসরি কোনো মুনাফা বা মজুর বেনিফিট দিচ্ছে না? এটা আমি বলতে পারবো না। যে এটা আমার জানা মতে একটা মিল একটা সময় করেছিল, সেটা হলো জুট স্পিনার্সের জোয়া ভাই, ওনারা একটা চেষ্টা করেছিল। কিন্তু আপনি কি মনে করেন যে এটা দরকার, যে যেই আসলে 9 দফার মধ্যে যে চিন্তা করা হয়েছে, যে পাট গবেষণা করা, কৃষকদের আসলে নিড অ্যাসেসমেন্ট করা, কৃষকদেরকে উৎসাহিত করা, যেহেতু সোর্সটা আপনার তাই, মানে কৃষকদেরকে উৎসাহিত করার একটাই জিনিস, ওদেরকে ন্যায্য মূল্য এবং উচ্চ মূল্য দেন। গত সিজনে, এই সিজন যেটা শেষ হচ্ছে, কৃষকরা যেই পয়সা পেয়েছে এটা বোধহয় অতীতে কোনোদিনই পায় নাই।
এটা বিজেএমসিরও কোনো রোল না, এটা প্রাইভেট সেক্টরেরও কোনো রোল না। এটা যখন বাজারে টান পড়েছে তখন দাম বেড়েছে, ওই সময় কৃষকরা বিক্রি করতে পেরেছে। কৃষকদেরকে কি আপনারা এই ভরসা দিতে পারছেন যে ধরা যাক কৃষক 100 একর জমিতে আজ পাট করছে, 200 একর জমিতেও যদি করে আপনারা তার পাট কিনে নেবেন, সেইটা কি আপনারা দিতে পারছেন তাকে? নাকি আপনারা মানে আমি আসলে প্রশ্ন এমন ভাবে করতে চাই, আপনারা কি পাটের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে উৎসাহ দেন, নাকি পাটের একটা নিয়ন্ত্রিত উৎপাদন আপনারা চান? পাটের আমরা যেটুকু কনজামশন মানে জিনিস তৈরি করে বিশ্ববাজারে বিক্রি করতে পারবো, ওই পাটটাই আমরা চাই। আপনারা কি এটা ভবিষ্যতের চিন্তা করে যে এটা আস্তে আস্তে কি বাড়ছে, মানে ইট ইজ এক্সপ্যান্ডিং? অর আমার ধারণা এটা বাড়ছেও না, এটা আমার ধারণা কমছেও না। কম জমিতে প্রোডাকশনটা বাড়ছে, প্রোডাক্টিভিটিটা বাড়ছে, yield-টা বাড়ছে। আমাদের প্রাইভেট সেক্টরের ফোকাস হলো কোয়ালিটি, কোয়ালিটি। যেটা বারবার বলা হচ্ছে। আমাকে একটু সুযোগ দিবেন যে ভাইয়ের যে প্রাইভেটাইজেশন যেটা না, আমি জাস্ট হয়তো রিকোয়েস্টই করতে পারি এভাবে যে বিদেশে প্রাইভেট যত প্রতিষ্ঠান আছে তারা রিসার্চে সাহায্য করছে, রিসার্চের ডেভেলপমেন্ট করছে, তাদের যে টেকনোলজি তারা সেটাকে মার্কেটিং করছে। আমাদের বিজেআরআই যেটা পাট গবেষণা ইনস্টিটিউট আছে, সেখানে যেরকম হাই ইল্ডিং ভ্যারাইটি উই আর হ্যাপি অ্যানাফ, সেখানে সিড প্রোডাকশন আমাদের খুব ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা পারছি না, লোকবলের অভাব এবং আরও টাকা পয়সার অভাব। এই বীজটাও যদি আমরা কোয়ালিটি বীজটা যদি উৎপাদন করতে পারতাম, আপনার পাটের ইল আরও বেড়ে যেত, 30% মোর হতো। সেখানে আমি চাইবো আপনি একটু বীজের কথা বলছিলেন, যে বীজ কেন এবং বীজের বিষয়ে আপনি গবেষণার কথা বলছিলেন, যারা আসলে বড় সেই জায়গা থেকে। আমি এই কারণে বলছিলাম যে বীজ এটা এমনই একটা ইউনিট, এটা যদি কোয়ালিটি হয় অটোমেটিক আপনার 30% ইল বেড়ে যাবে। তো আমাদের দেশে আমাদের যে সিডের উপরে যে রিসার্চ, এইটা আমরা সেরকম টার্গেটে পৌঁছতে পারি না বিকজ অফ অনেক লিমিটেশন। রিসার্চের প্রতিষ্ঠানগুলোতে যে ইকোনমিক্যাল যে সাপোর্ট লাগবে, সরকার তো সব দিতে পারবে না। তো আমি বিদেশের জাস্ট উদাহরণ দিয়ে আপনাকে বলি যে বিদেশে যে যত প্রাইভেট অর্গানাইজেশন আছে তারা করে কি রিসার্চকে ব্যাকআপ দেয়। ওকে, ব্যাকআপ দিলে পরে রিসার্চ ডেভেলপ হচ্ছে, ওই প্রোটোকলটা তারা নিয়ে নিচ্ছে। এক্স্যাক্টলি। জনাব মাহমুদুল হক, আপনি কি একটু মন্তব্য করবেন এই বিষয়ে? আমার একটা ছোট গল্প বলার মতন আছে। উনি যেই কথাটা বললেন, ইন্ডিয়াতে একটা প্রজেক্ট, একটা জুট মিল করেছে, গ্লস্টার জুট মিল। সেটা ওরা নাম দিয়েছে অর্গানিক জুট। বছরে 250 টন তৈরি করছে এবং ওদের ব্রোশারে লেখা আছে কৃষককে ওরা 15% বেশি দেয়, ওই কৃষক যাতে ওখানটায় পেস্টিসাইড কিংবা ফার্টিলাইজার ইউজ না করে। এই অর্গানিক জুটটাকে ওই কৃষক থেকে ডাইরেক্ট ওরা কিনে নিয়ে গিয়ে বিশ্ববাজারে অর্গানিক জুট মানে আরও হায়ার ভ্যালু অ্যাডেড হিসাবে 250 টন। আমি 2 বছর আগে ওনাদের সিইওর সাথে কথা বলছি, উনি বলছে তখন ওনারা 250 টন তৈরি করছে পাট। এই টাইপের, আপনি যেই টাইপের কথা বললেন আর কি। থ্যাংক ইউ সো মাচ। জনাব শাহিদুল ইসলাম হেলাল, আপনি একটু যুক্ত করবেন কিনা? আমি আরেকটা গল্প বলতে চাই যে আমাদের যে দেশে কিন্তু পাটের একটা নেগেটিভ ইমেজ আছে, যে আমার মিল থেকে কার্পেট, এলিফ্যান্ট রোডের একটা দোকানে 10টা কার্পেট, একই কার্পেট 10টা করেছে, একটাতে মেড ইন বাংলাদেশ আমার নাম ছিল, আরেকটাতে মেড ইন থাইল্যান্ড, থাই ভাষা ছিল। 2 মাস পরে আমার 2টা বিক্রি হয়েছে, ওই 10টা বিক্রি হয়েছে একটা হায়ার প্রাইস, একই প্রোডাক্ট। তা আমি যেটা বলছি যে জনগণের কাছে এখন আমাদের যেতে হবে। আমরা কিন্তু ডাইভার্সিফাইড অনেক রকম প্রোডাক্ট বানাচ্ছি, টেবিল টপ, ছোট ছোট কার্পেট, অনেক কিছু বানাচ্ছি, কিন্তু পাটের যে একটা নেগেটিভ অনীহা চলে আসছে। তা আমি জনগণকে বলতে চাই যে আমার পণ্যকে আমি পক্ষপাতিত্ব করা কিন্তু আমার ছোট মনের ব্যাপার না, এটা কিন্তু বিরাট একটা জায়গা। এই জিনিসটা আমাকে একটু বলবেন যে আমরা কিন্তু যখন খাওয়া কিনতে যাচ্ছি তখন দেশি মুরগির দাম দিচ্ছি বিদেশি মুরগির 4 গুণ, খুঁজতেছি দেশি মুরগি খাওয়া, যেটা হচ্ছে দেশি ধান বা দেশি চাল, সেটাকে আমরা বেশি মূল্য দিচ্ছি, আরো মুরগি, ডিম, আমি এরকম অনেক কিছু কথা বলতে পারি। পণ্যের ক্ষেত্রে যেগুলি হচ্ছে যে ভ্যালু এড করা হয় বা আপনারা বানান বা ব্যবসায়ীরা ইনভলভ থাকে, সেখানে কেন আমরা বিদেশি জিনিসটা খুঁজি? এইটা আপনি ব্যবসায়ী নেতা, ব্যবসায়ীদের এটা কারণটা কি আসলে? একটা কারণ তো ছিল যে বিফোর 2000 আমাদের পণ্যের কোয়ালিটি অত ভালো ছিল না। এখন কিন্তু কোয়ালিটি ওয়াইজ আমরা মানে কম্পিটেবল টু, আপনি আজকে পকেটে টাকা নিয়ে যান, দোকানে নিয়ত করেন যে আমি সব মাল বাংলাদেশি কিনবো, আপনি ডে টু ডে লাইফে নিত্য
যা যা জিনিস দরকার সবই দেশি পাবেন এবং ভালো কোয়ালিটি পাবেন। আমি একটু বিজেএমসি চেয়ারম্যানের কাছে আসি। দর্শকদের অনেক প্রশ্ন আছে, আমি সব প্রশ্নগুলিকে একটু প্যারাফ্রেজ করি, যে সেটি হচ্ছে এরকম যে আপনারা কি ঠিক করেছেন যে আসলে মজুরি দিবেন না, আপনারা কি ঠিক করেছেন যে সে 9 দফা আপনারা কখনো পালন করবেন না, আপনারা কি এটি ঠিক করেছেন যে পাটকলগুলি থাকবে কিন্তু তারা এরকম রুগ্নই থাকবে, তারা এরকম অভাব অনটনের মধ্যে থাকবে এবং তারা এরকম লোকসানি দিতে থাকবে, আপনারা অর্ডার পাবেন 340 কোটি টাকার অর্ডার পাবেন, কিন্তু সেটা আবার উৎপাদন করতে গিয়ে আপনাদের খরচ হবে 677 কোটি টাকা বা আমি জানি না অনেক হতে পারে টাকা। আপনার এই প্রশ্নটার সাথে আমি একমত নই। আসলে বেসিক্যালি বিজিএমসির অস্তিত্ব এবং বিজিএমসির এক্সিস্টেন্সটা কেন আমি প্রথমেই বলেছি, এখন যেটা আমি উল্লেখ করতে চাই, বেসিক্যালি তাদের মজুরি যেটা, এটা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু মজুরি কাঠামো বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত হয়েছে। আপনারা জানেন গত 1 এপ্রিল আমাদের বস্ত্রপাট মন্ত্রণালয় থেকে চমৎকারভাবে একটা সিদ্ধান্ত আসছে যে তাদের পে ফিক্সেশন যেটা করতে হয়, কারণ পে ফিক্সেশনটা একটা প্রক্রিয়া, কারণ প্রত্যেকটা শ্রমিকের ইন্ডিভিজুয়ালি তার পে ফিক্সেশন স্টেটমেন্ট তৈরি করতে হয়। সেই 2015 সালের 1 জুলাই থেকে তার বেতন নির্ধারণটা হবে, তার ভিত্তিতে তার বর্তমান বেতন কাঠামো অনুযায়ী তার বেতনটা নির্ধারিত হবে এবং সেটা প্রক্রিয়া অলরেডি সিদ্ধান্ত হয়েছে। এবং আমি আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন, সিবিএ নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের সাধারণ শ্রমিক ভাই যারা আছেন, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা এই পে ফিক্সেশনের কাজে আমাদের মিল কর্তৃপক্ষকে সহায়তা করেন এবং আপনাদের পে ফিক্সেশন হওয়ার পরে আমাদের বিজিএমসির কর্তৃপক্ষ আমরা গভর্নমেন্টের সাথে আলাপ করে আমরা গভর্নমেন্টের থেকে সাপোর্ট নিয়ে, আসলে গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে বলা যায় যে ফ্রি সাপোর্ট দিচ্ছে না, গভর্নমেন্টের সাথে আমাদের একটা ঋণ সাপোর্ট হিসাবে আমরা। এই পে ফিক্সেশন এরকম জটিল কেন? আন্দোলন জটিল নয়, এটা আসলে পে ফিক্সেশনের যে নিয়ম, পে ফিক্সেশন আপনারা শ্রমিকদের প্রতি আহ্বান জানাচ্ছেন তারা যেন মিলে না না, করে পে ফিক্সেশনটা শ্রমিকরাই মানে করবেন। অটোমেটেড না, কেন শ্রমিকরা মানে আমাদের মিল কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করে করতে হবে, কারণ তার তথ্যগুলি তারও জানা অধিকার আছে যে সে না জানার অধিকার আছে, এটা তো এখন অটোমেটেড। আমি এই অফিসে কতক্ষণ আসছি কতক্ষণ কাজ করছি সেটা না, তো তারপরে পে ফিক্সেশনের যে ফর্মালিটিসটা আছে, যে আমার এখন যেহেতু 22,000 23,000 স্থায়ী শ্রমিক, এটার কার্যক্রম শেষ করতে তো সময় লাগে, সেই জন্য আমি অনুরোধ করব যে তারা তাদের কর্মস্থলে ফিরে আসুক এবং প্রোডাকশনে শুরু করুক, কারণ বিজিএমসি প্রতিদিন যে প্রোডাকশন লস হচ্ছে এই ধর্মঘটের কারণে এবং পাশাপাশি তারা যে সাধারণ জনগণের মানে তারা আপনার কথা চলাচলে যে শুনে ব্যাহত করছে, তারা আপনার কথা শুনে তারা আপনার কথা শুনে আশ্বস্ত হোক যে তাদেরকে আসলে মজুরি দেওয়া হবে। মজুরি দেওয়ার ব্যাপারে এখন এটা কাগজপত্র এবং সরকার গণনার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, মজুরির ব্যবস্থা সরকারই করবে, আমি এই ব্যাপারে নিশ্চিতভাবে বলতে চাই আর কি। ধন্যবাদ। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে বিজিএমসি কে এরকম আপনি বিজিএমসির মানে ভালো ভবিষ্যৎ আসলে কি দেখেন? বাংলাদেশে বিজিএমসির গত 5 বছরে কতগুলি নতুন নতুন ইনোভেটিভ মানে আইডিয়া বা ডাইভার্সিটি ঘটে। আপনার ইতিমধ্যে সোনালী ব্যাগ প্রকল্পটা নিয়ে আপনারা শুনেছেন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট যেটা চমৎকার ডেভেলপমেন্ট এবং এক্সপোর্ট করে আমরা আর্নিংসও করেছি বিজিএমসি, জুট লিফ ড্রিঙ্কস যেটাকে বলে, জার্মানের ভাষায় যেটা জুট টি হিসাবে এখন ব্র্যান্ডিং হচ্ছে এবং ইটস এ প্রোডাক্ট অফ বিজিএমসি। এবং আপনার এটা 2000 অলংকারিক কিনা মানে, হ্যাঁ না অলংকার, এই ব্র্যান্ডিংটা আমরা মনে করি পাটের পাতাটাকে আপনার কনজাম্পশনটা ইউরোপ মার্কেটে আপনার এইজিং পপুলেশন যারা, তাদের কাছে খুবই ডিমান্ড এবং এটা আস্তে আস্তে আপনার আমি বলবো যে আমাদের যে গ্রিন টি যেটা চায়নার একটা মার্কেট ব্র্যান্ডিং হিসেবে আছে, আমরা জুট টি আমার মনে হয় আরো নানা ধরনের নতুন কিছু ভিসকোস প্রোডাকশনে আমরা নানা ধরনের ডাইভার্সিফিকেশনের মধ্যে যাব। আমি জনাব শাহিদুল ইসলাম হেলাল যে প্রসঙ্গটি তুলছেন জনাব মাহমুদুল হকের কাছ থেকে আমি সেই বিষয়টি একটু জানতে চাই। জনাব মাহমুদুল হক, এই যে পাটের জন্য যে ইমেজ বা পাটের পণ্য কেনার ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে যে একটা ফ্যাশন ট্রেন্ড চালু করা, সেই ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি বলে আপনি মনে করেন? সেখানটায় আমি বাংলাদেশে একটা বিরাট বাজার, 17 কোটি লোক থাকে। জি, এখানটায় ধরেন আমি যদি কম্পেয়ার করি আমাদের ইন্ডিয়ান জুট ইন্ডাস্ট্রির সাথে বাংলাদেশের জুট ইন্ডাস্ট্রি, ইন্ডিয়ার জুট ইন্ডাস্ট্রি ডাইভার্সিফিকেশনে অনেকটা তাড়াতাড়ি এগিয়ে যেতে পেরেছে, কারণ ওদের একটা ডোমেস্টিক মার্কেট তৈরি করে ওখানটায় টেস্ট প্রোডাক্ট টেস্ট মার্কেটিং করে আস্তে আস্তে বিদেশে যেতে পেরেছে। এখন আমাকে যদি বলেন 20 বছর আগে আমাদের ডোমেস্টিক মার্কেট যা ছিল তার থেকে অনেক গুণ বেড়েছে এখন। ইভেন 5 বছর আগে যা ছিল শহীদ ভাই আপনি বলবেন যে এখন অনেক বেড়েছে। এই যে ফেয়ারগুলো হচ্ছে, ফেয়ারের মধ্যে বেচা কেনাও হচ্ছে, উদ্যোক্তা যেটা নাকি বিজেএমসি চেয়ারম্যান সাহেব বললেন, আজকে যদি 700 জন উদ্যোক্তা হয়ে থাকে, সালাম আলাইকুম জানাই, স্বাগত জানাই ওদেরকে। হ্যাঁ, কারণ এরা রিস্ক নিয়ে ইন্ডিভিজুয়ালি ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে আমি নিজে দেখছি। আমি এমনও ব্যবস্থা করছি যে আমার মিলে গিয়ে তোমার কাপড় নিতে হবে না, তোমার 17 গজ কাপড় আমার হেড অফিস থেকে নিয়ে নাও। হ্যাঁ, আমি ওইটুকু ফ্যাসিলিটেট করছি, কারণ এরা আসলেই কিন্তু উদ্যোক্তা, আসলে এদের চেষ্টা হচ্ছে কোনো একটা কিছু করে জীবিকা প্রথমে। এখন কোথায় আমরা হোঁচট খাচ্ছি,
আমাকে যখন জিজ্ঞাসা করা হয় ডাইভার্সিফিকেশনটা সাকসেসফুল হয় না কেন, আমার একটা শব্দ থাকে, তখন কোনো জার্নালিস্টকে যদি জিজ্ঞাসা করে আমি বলি ভিসা। ভিসার সাথে ডাইভার্সিফিকেশনের সম্পর্ক কি? ভিসার সাথে একটাই সম্পর্ক হলো, আপনি যখন বিশ্ববাজারে ফেয়ারে না গিয়ে মার্কেটিং না করতে পারবেন, ঢাকায় বসে থেকে যদি মনে করেন ইন্টারনেট করলেই সব মার্কেটিং হয়ে যাবে, গিয়ে সেই দিন নাই। এখন বিশ্ববাজার লুক অ্যান্ড ফিল এবং ফেশিয়াল কন্ট্যাক্ট, এটা যদি ফ্যাসিলিটেট করতে পারে সরকার কোনোভাবে ইপিবির থ্রু দিয়ে, ফেয়ারগুলোতে জায়গা দেয়া এবং ফেয়ারগুলোতে সাপোর্ট দেয়া, কারণ ভিসাটা পেতেই ওদের দুর্লভ হয়ে যায় গিয়ে, যে ভিসাটা নতুন উদ্যোক্তা হিসেবে তোমার কত $1 মিলিয়ন অর্ডার আছে, $1 মিলিয়ন কেন $1,00,000 অর্ডার নাই, তাহলে তোমাকে আমি ভিসাটাই দেবো না। এই জায়গাটায় আমরা অনেকখানি সাফার করছি ডাইভার্সিফিকেশনের লিফট অফ যেই কারণে হচ্ছে না। যে 8-10 জন 12 জন এখন দাঁড়িয়ে গেছে কি, এটা 8-10 জন 12 জন কেন, এটা 40-50-60 জন হওয়া উচিত। একটু দর্শকের একটু প্রশ্ন আছে, হেলাল ভাই, এই পাটের পণ্যের প্রক্রিয়াজাতকরণ বা অন্য কিছু বানানোর ক্ষেত্রে এই ব্যবসা হিসেবে এটা কতটা চমৎকার, আপনারাই বা কতটা সাহায্য করেন বেসরকারি উদ্যোক্তারা? এখন তো বেসরকারি উদ্যোগে নানান ধরনের জিনিস বানাচ্ছে, টেবিল টপ, কার্পেট এবং অনেক কিছু কিন্তু বানানো হচ্ছে, হাত ব্যাগ। এগুলি যখন লোকাল মার্কেটে, মাহমুদ ভাই যেটা বলছে, লোকাল মার্কেটে সাকসেসফুল হলে এটা ইন্টারন্যাশনাল মার্কেটে যাবে। আমি তবে আরেকটা কথা বলতে চাই, 1982 আগে সরকারের নিয়ম ছিল যে সরকারি অফিসে যদি দেশীয় কোনো পণ্য থাকে তাহলে বিদেশি পণ্য কেনা যেত না। মানে বাংলাদেশি কার্পেট, কিন্তু 95-এর পরে সরকারি অফিসে ওরাই সিনথেটিক কার্পেট ইউজ করতো, নিজের কার্পেট মিলের মাল কিন্তু না। আমরা একটা লাইন শুনতে পারবো প্রফেসর ফজলুল করিম আপনার কাছে, যে এই প্রসঙ্গে আপনি একটু বলবেন কিনা, সরকারি অফিসেও আসলে বিদেশি জিনিস। এটা একটা চমৎকার পয়েন্টের উনি অবতারণা করেছেন, যে আমি অন্য জায়গায় নিয়ে যাই। আমরা সরকারি লেভেলে যারা আছি, এরা যদি দেশের হসপিটালে যদি চিকিৎসা নিতে পারতাম, তাহলে পরে স্বাস্থ্য ব্যবস্থা কোথায় যেত, এটি বোধহয় আমার বিজেএমসি চেয়ারম্যানের কাছে আমরা লাস্ট বাক্য শুনতে চাই। আমি একজন আশাবাদী মানুষ, এবং বিজেএমসির যে আপনার স্ট্রাকচারাল সাপোর্ট এবং তার যে এক্সপিরিয়েন্সিয়াল সাপোর্ট, আমাদের বিজেএমসির শ্রমিকদের যে স্কিল সাপোর্ট, এগুলো সব মিলে বিজেএমসি কিন্তু জেগে ওঠার মতো অনেক সম্ভাবনা। থ্যাংক ইউ জনাব শাহ মোহাম্মদ নাসিম, জনাব শাহিদুল ইসলাম হেলাল, জনাব মাহমুদুল হক এবং ডক্টর ফজলুল করিম। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামী সময়। শুভরাত্রি।